দুপাত্তর মদ গিলে ওসমান চাচার চোখ দুটো লাল টকটকে। গাছের গুড়িতে হেলান দিয়ে সে থম মেরে বসে আছে। বলেন কর্তা, কোন একটা কাজের কথা জানি কইতাছিলেন? কারো বেদনাহারি তেলে কাজ হয়, কারো আবার বেদানার মতো লাল জলে কাজ হয়। অতি উৎসাহিত হয়ে সহদেব জিজ্ঞেস করল, চাচা তুমি মাটি কাটতে পারো? মাটি কাটার কাজ আছে। অবিশ্বাসের দৃষ্টিতে ভ্রু কুঁচকে ওসমান তাকালো সহদেবের দিকে। মনে মনে বলছে, নেশা হইছে ঠিকই, কিন্তু এতটাও নেশা হয় নাই। সেরেফ মাটি কাটার লাইগা এক লগে এতগুলি ট্যা তারে কেউ দিব না। রোজি মাটি কাইটা গর্ত খুইরা হাত গলাইয়া কত সাপ ধরতাছে, তারে এখন মাটি কাটা শিখুন লাগবো। ঘটনা কি খুইলা কন কর্তা? বলছি বলছি, এত ব্যস্ত হচ্ছ কেন? জমিদার বাড়িতে খুব শীঘ্রই মাটি কাটার কাজ আরম্ভ হবে। সেদিন তোমায় মাটি কাটতে যেতে হবে, ঝুড়ি কোদাল সঙ্গে নিয়ে। আচ্ছা, তাইর পর কি করণ লাগবো? তুমি ওই ঝুড়ির মধ্যে করে খুব বিষধর সাপ লুকিয়ে নিয়ে যাবে। আ বুঝছি বুঝছি, মাটি কাটার সময় ওই সাপ ডারে কারো গায়ে সাইরা দিতা লাগবো। গায়ে নয়, পায়ে। এমন ভাবে কাজটা করবে যেন মনে হয় সাপটা মাটির ভেতর লুকিয়েছিল, যেন মাটি কাটার সময় হঠাৎ বেরিয়ে পড়ে ছোবল মেরেছে। তা তোমার ওই সাপ পায়ে ছোবল মারলে চট করে মরবে তো? কি যে কন কর্তা, এ হইল গিয়া কাল নাগিনী। কাইল দেহনের সুযোগ দিব না। আইজ সুবল মারবো তো আইজই মরবো। দেখবেন নাকি মাইয়াডার কি জোশ। ফস্কইরা এমন সুবল মারবো আইর বাসন লাগবো না, এক্কেরে অক্কা। ওসমান তার ঝোলা থেকে ডুগডুগি বের করে ডুগডুগ করে বাজাতে লাগলো এক হাতে, আর এক হাতে ঝাঁপির মুখটা খুলতে লাগলো আস্তে আস্তে। প্রচণ্ড ভয় পেয়ে 3 পা পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সহদেব। তাই দেখে হ্যাঁ হ্যাঁ করে খুব হাসছে ওসমান। ভয় নাই কর্তা, আমি আসি তো। হেই নাম রাখছি বুলবুল। 23টা দেখেন, আজা বুলবুল আজা। ঝাঁপিটা খুলে দিতেই এক ঝটকায় এক হাত লম্বা উঁচু হয়ে সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে কাল নাগিনী। মুখে হিস হিস শব্দ করছে, ছোবল মারার জন্য যেন ছটফট করছে তার লকলকে কাটা জিভটা। অল্প অল্প করে মাথা দোলাচ্ছে। ওসমানের ডুগডুগির দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে গিয়ে চেঁচিয়ে করে উঠল সহদেব, ঝাঁপি বন্ধ করো। তাই দেখে ওসমানের হাসি আর থামে না। দোক্তা খাওয়া দাঁত বের করে অট্টহাসি হাসছে খ্যাক খ্যাক করে। খুন করাতে এসে নিজেই ভয়ে খুন। বুলবুলকে ঝাঁপিতে বন্ধ করে ওসমান জানতে চাইল, মাটি কাটতে কবে যেতে হবে? এই ব্যাপারে সহদেব নিজেও নিশ্চিত নয়। সূত্র সমাধান হলো কি না, কবে হবে এটাও জানা নেই। তবে সমাধান যে আজ না হয় কাল হবেই, এ ব্যাপারে সে নিশ্চিত। সহদেব বলল, সকালে সাপের খেলা দেখাতে যাওয়ার সময় ওসমান যেন আপাতত রোজই সকালে একবার করে জমিদার বাড়ির পাশে দিয়ে ঘুরে যায়। কবে মাটি কাটা হবে সেটা তো এক্ষুনি বলা যাচ্ছে না, তবে যাকে ছোবল দেওয়াতে হবে তাকে সহদেব চিনিয়ে দেবে আগামীকাল সকালে। সে এখন কলিকাতায় আছে, আজই সে ফিরে আসবে কৃষ্ণনগরে। কাজেই কাল যেন ওসমান অতি অবশ্যই জমিদার বাড়ির পাশ দিয়ে যায়। দূর থেকে তাকে চিনিয়ে দেবে সহদেব। ভগবান যা করেন মঙ্গলের জন্য। জমিদার প্রতাপ যদি কাঞ্চনকে রেলগাড়িতে চড়িয়ে অজানা গন্তব্যে দূর করে না দিতেন, তাহলে অনাথ কাঞ্চন তার পালিত পিতামাতা পণ্ডিত মশাই এবং যামিনী দেবীর স্নেহ সান্নিধ্য মতো পেত না। শ্রী প্রতাপ চৌধুরী যদি কাঞ্চনকে শাস্তি দেওয়ার জন্য ওরকম গুম ঘরে একা বন্দি করে না রাখতেন, তাহলে কাঞ্চনের পক্ষে এই গুপ্তধনের হদিশ খুঁজে বের করা সম্ভব হতো না। অবশ্য পুরো কাজটা কাঞ্চন একা করেনি, এটি 3 জনের মিলিত প্রয়াস। আর সেই যুক্তিতে পণ্ডিত মশাই নিজের সিদ্ধান্তে অনড়। তার দাবি, যেহেতু 3 জনে মিলে সূত্রের সমাধান করা হয়েছে, তাই সেই যুক্তিতে গুপ্তধন উদ্ধার করার সময় 3 জনেরই উপস্থিতি একান্ত কাম্য। 2 জন উপস্থিত থাকবে আর 1 জন থাকবে না, এটা মেনে নিতে রাজি নন শ্রী প্রবোধ কুমার তর্কালঙ্কার মহাশয়। ওনার বক্তব্য প্রাথমিক কাজ সুশীল করেছে, সূত্রটা যে উল্টো করে লেখা ছিল এটা যদি ওর মাথায় না আসতো তাহলে সূত্র সমাধানে এগোনোই যেত না। আর তিনি নিজে শুধু এইটুকু বলেছেন, স্বর্গ মর্ত পাতাল এই 3 মিলে ত্রিভুবন, এরই মধ্যে কোনো একটি জায়গা হবে।
কিন্তু আসল কাজটা করেছে কাঞ্চন। পাতালের মধ্যে যে গুম ঘর আছে সেখানে আবার 3টি কুঠুরি আছে। সেই 3টি কুঠুরির মধ্যে তার মাঝের কুঠুরির মেঝে যে অসমতল, এত সব বৃত্তান্ত, এত সবের হদিশ কাঞ্চন না দিলে এই রহস্যের সমাধান করা সম্ভবপর ছিল না। অতএব কাঞ্চনকে যেতেই হবে। গুপ্তধন উদ্ধারের সময় সেখানে সশরীরে উপস্থিত থাকতে হবে। আর কোনো কথা শুনতে রাজি নন পণ্ডিত মশাই, এটা তার আদেশ। কিন্তু কাঞ্চন কিছুতেই এই মুহূর্তে কৃষ্ণনগরে যেতে রাজি নয়। তার বক্তব্য, ওখানে গেলে সবাই ওকে চিনে ফেলবে, তারপর তাদের মধ্যে কিরকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। না না, সে এখন কিছুতেই সেখানে যাবে না। একেবারে মহামায়ার বিবাহের তারিখ নির্ধারণ হওয়ার পর সে সকলের সম্মুখে আসবে। মহামায়া তার পালিত ঠাকুরদার কথায় একমত। এতদিন পর তার বাবাকে সে ফিরে পেয়েছে। তাকে কি ফেলে রেখে ফিরে যেতে মন চায়? এখন আর আলাদা থাকা চলবে না। অন্তত গুপ্তধন উদ্ধারের সময় তার বাবাকে ওখানেই থাকতে হবে। এক যাত্রায় পৃথক ফল করা যাবে না। কথাটা শুনে সুশীলের মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। লোকে চিনে ফেলবে, তাদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া হবে সেই ভেবে তার হবু শ্বশুরমশাই পিছিয়ে যাচ্ছেন। কিন্তু যদি এরকম করা যায়, ওনাকে কেউ চিনতেই পারল না, তাহলে কেমন হয়? সুশীলের এরকম একটা অদ্ভুত প্রস্তাব শুনে মহামায়া বিস্মিত। তার বাবা এতগুলো বছর কৃষ্ণনগরে কাটিয়েছেন, তাকে কেউ চিনতে পারবে না? তা কি করে হয়? ব্যাখ্যা দিয়ে সুশীল বলল, এক যাত্রায় পৃথক ফল উচিত নয়, কথাটা ঠিক, কিন্তু কৃষ্ণনগরে যাওয়ার আগে যদি বাবাকে চিতপুরের যাত্রাপাড়া থেকে সাধু বাবার ছদ্মবেশে সাজিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কেমন হয়? জটা জুটোধারী, কাঁচা পাকা গোঁফ দাড়ি লাগিয়ে, গেরুয়া বসন পরিয়ে যদি সাজিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে নিশ্চয়ই কেউ চিনতে পারবে না। সবার মনে ধরেছে সুশীলের যুক্তি। এমনকি যে কাঞ্চন যাবে না বলে এতক্ষণ বেঁকে বসেছিল, কথাটা তারও মনে ধরেছে। শুধু ভোরে রেলগাড়িটা ধরা গেল না, অগত্যা দুপুরের গাড়িতে যেতে হবে। যামিনী দেবী বা একা একা বাগবাজারে থেকে কি করবেন? কৃষ্ণনগরে পণ্ডিত মশাইকে যে ঘর দেওয়া হয়েছে, তিনি সেখানে স্বচ্ছন্দে থাকতে পারবেন পণ্ডিত মশাইয়ের সাথে। অবশেষে পোটলা পুটলি গুছিয়ে বাগবাজারের বাড়িতে তালা ঝুলিয়ে সকলে একসাথে রওনা হয়ে গেলেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। শিয়ালদহ যাবার আগে চিতপুরে যাত্রাপাড়ায় নিয়ে গিয়ে কাঞ্চনের বেশভূষার এমন আমূল বদল করে দেওয়া হলো যে যামিনী দেবীর পক্ষেও তার পালিত ছেলেকে চেনা দুষ্কর। অন্য লোকের কথা না হয় বাদই থাক, সন্ন্যাসীর বেশে কিন্তু দারুণ মানিয়েছে কাঞ্চনকে। তার এক হাতে ত্রিশূল আর এক হাতে কমণ্ডলু। কৃষ্ণনগর ছেড়ে আসার দিন কালো কয়লার গুঁড়ো দিয়ে নিজের হাতে আঁকা মা কালীর ছবির সামনে বসে কাঞ্চন গান গেয়েছিল, চাই না গো মা রাজা হতে। আজ সেই কাঞ্চন ফিরে যাচ্ছে কৃষ্ণনগরের জমিদার বাড়িতে। সে রাজা হতে না চাইলে কি হবে? 7 রাজার ধন তার হাতে তুলে দেবেন বলে স্বয়ং মা কালী যে ঘোর কালী পাতালে তার সন্তানের আগমনের জন্য অপেক্ষায় রয়েছেন। দেবী যান পাতায় পাতায়। মালিশ করার নাম করে এসে সহদেব যে সুশীলের নামে হাজারটা অভিযোগ শুনিয়ে গেছে, সেসব অভিযোগ মেনকা দেবী এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েছেন। তার নাচের জগতে বহু বছরের অভিজ্ঞতা, নানান চরিত্রের বহু মানুষের সংস্পর্শে তিনি এসেছেন। তাই কোনো কথাটা কার মনের কথা আর কোন কথাটা কার মন রাখার কথা, এটা বুঝতে তার বেশি সময় লাগে না। সেদিন তিনি সহদেবের সব কথায় সায় দিয়ে গেছেন, সহদেবের উপদেশ চেয়েছেন। এগুলো সবই যে অভিনয়, কোনোটাই আসল নয়, এটা বোঝার মতো অত বুদ্ধি সহদেবের এখনো হয়নি। মেনকা দেবী আসলে সহদেবের মনের খবর জানার জন্য সহদেবের সব কথায় সায় দিয়েছেন। মাঝে মাঝে অবশ্য দ্বিমত পোষণও করেছেন, যাতে সহদেবের সন্দেহ না হয় যে মেনকা দেবী অভিনয় করছেন। নাতজামাই হিসেবে সুশীলকে যে তিনি আগেই মনস্থির করে রেখেছেন, কারো কথায় এর নড়চড় হবে না, এটা সহদেবকে তিনি বুঝতেই দেননি। কিন্তু চিরদিন অভিনয় চালিয়ে যাওয়া তো সম্ভব নয়। যখন সহদেব টের পাবে মেনকা দেবী আসলে তার মনের খবর শোনার জন্য নাটক করছিলেন, সহদেবের পক্ষে এই জমিদার বাড়ির জামাই হবার কোনো সম্ভাবনা নাই, তখন কিন্তু সহদেব বদলা নিতে পারে, সুশীলের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সুশীলকে সতর্ক থাকতে হবে, তার হবু নাত জামাইয়ের গায়ে যাতে আঁচ না লাগে সেটা নিশ্চিত করতে হবে। সুশীলের কথা ভাবতে ভাবতে সুশীল এসে হাজির। সঙ্গে মহামায়া, পণ্ডিত মশাই একজন বয়স্কা মহিলার একজন সন্ন্যাসী। শেষের এই দুজনকে মেনকা দেবী চেনেন না। সুশীল পরিচয় করিয়ে দিল, ইনি গুরুমাতা, পণ্ডিত মশাইয়ের সহধর্মিনী, আর ইনি হলেন একজন সন্ন্যাসী পরিব্রাজক। যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তারা 12 বছর পর্যন্ত নিজেদের নাম পরিচয় কাউকে বলেন না। এনার সন্ন্যাস ধর্ম এখনও 12 বৎসর পূর্ণ হয় নাই। উনি ভারত পরিক্রমায় বেরিয়েছেন, মায়াপুরে যাচ্ছিলেন, রাস্তায় পরিচয়। পণ্ডিত মশাই এই সন্ন্যাসীকে জমিদার বাড়ির আতিথেয়তা গ্রহণের জন্য অনুরোধ করাতে উনি কিছুদিন এখানে বিশ্রাম নিতে রাজি হয়েছেন।
অতিথি দেবো ভব। মেনকা দেবী অতিথি পরায়ণ মানুষ, শ্রদ্ধার সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতে পিছু হটে সরে দাঁড়ালো কাঞ্চন। পরিস্থিতি তক্ষুনি সামলে নিয়ে সুশীল জানালো উনি কারোর প্রণাম গ্রহণ করেন না। অগত্যা দূর থেকে হাত জোর করে প্রণাম জানিয়ে নবাগত সন্ন্যাসীর জন্য বিশেষ অতিথিশালায় বিশ্রামের বন্দোবস্ত করে দিলেন মেনকা দেবী। নাতনি মহামায়াকে নির্দেশ দিলেন সন্ন্যাসীর খাতির যত্নে যেন কোনো ত্রুটি না হয়, কোনো দাস দাসী নয়, মহামায়া যেন নিজের হাতে সন্ন্যাসীর সেবা যত্ন করে। হাঁপ ছেড়ে বাঁচল কাঞ্চন, আর একটু হলেই প্রণাম করে ফেলতেন শাশুড়ি মা। আলাদা কক্ষ পেয়ে বেশ সুবিধা হয়েছে। জটা দাড়ি পরে বড়ই অস্বস্তি বোধ হচ্ছিল কাঞ্চনের। এসব খুলে ফেলে স্নান করতে হবে। কোনো দাসী নয়, একমাত্র মহামায়া অতিথিশালায় প্রবেশাধিকার পেয়েছে, এটাও একটা বাড়তি সুবিধা। কেউ ধরে ফেলার সুযোগ পাবে না। দুজন অপরিচিত মানুষকে সঙ্গে করে কেন নিয়ে এসেছে সুশীল, এটা নিয়ে সহদেব রীতিমতো উদ্বিগ্ন। বয়স্কা ভদ্রমহিলা, পণ্ডিতের স্ত্রী, তাকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এই সন্ন্যাসী, এর এখানে কি কাজ? অনেক সময় এইসব সাধু সন্ন্যাসীরা মন্ত্রতন্ত্র করে হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া বস্তুর হদিশ দেন। তাহলে কি গুপ্তধনের সন্ধান করানোর জন্য এই সন্ন্যাসীকে সঙ্গে করে নিয়ে আসা হয়েছে? অসম্ভব কিছু নয়, হতেই পারে। এই সন্ন্যাসীকে ঠিক সুবিধার লাগছে না, নজর রাখতে হবে। আর একটা কাজ অবশ্য করা যায়, এই সন্ন্যাসীকে হাত করে যদি সুশীলের অজান্তে গুপ্তধনের হদিশ বের করে ফেলা যায়। কিন্তু সুশীলকে হদিশ না দিয়ে এই সন্ন্যাসী কি তাকে হদিশ দেবে? আগে জানতে হবে এই সন্ন্যাসীর কিসে দুর্বলতা। টাকা পয়সার লোভ এদের থাকে না। আফিম, গাঁজা এসব খাওয়ার অভ্যেস থাকতে পারে। নেশার জিনিস একে জোগাড় করে দিয়ে কাজ হাসিল করতে হবে। সেই মতো সন্ধ্যার সময় কলকে, গাঁজা, আফিমের পুড়িয়া এইসব জোগাড় করে সন্ন্যাসীর ঘরে গিয়ে সহদেব উপস্থিত। দরজায় টোকা দিতে দরজা খুলে বেরিয়ে এলো মহামায়া। বাবা এখন বিশ্রাম নিচ্ছেন, ওনাকে বিরক্ত করা যাবে না। বাবা কথাটা শুনে হাহা করে একটা ব্যঙ্গের হাসি দিল সহদেব। মরা বাপ আবার ভূত হয়ে ফিরে এসেছে নাকি? গম্ভীর হয়ে মহামায়া উত্তর দিল, সাধু বাবা বিশ্রাম নিচ্ছেন, এখন ভিতরে প্রবেশ নিষেধ। দরজার ফাঁক দিয়ে সহদেবকে দেখতে পেয়ে কাঞ্চন নিজেই ভেতরে আসার অনুমতি দিয়ে দিল। সহদেবের সম্পর্কে মহামায়ার কাছ থেকে অনেক অভিযোগ সে শুনেছে। ছেলেটি লম্পট, লোভী, বিশ্বাসঘাতক। ছেলেটার সঙ্গে কথা বলা দরকার। মনে কোনো ফন্দি আছে কিনা সেটা জানা যাবে, সতর্ক হওয়া যাবে। দেখাই যাক না ছেলেটা কি কুমতলবে এসেছে, সেটা শোনা দরকার। মহামায়ার সামনে হয়তো বলতে চাইবে না, কাঞ্চন তাই মহামায়াকে বলে দিল পরে আসতে। মহামায়া চলে যেতেই দরজা বন্ধ করে সন্ন্যাসীর পায়ের কাছে গিয়ে নতজানু হয়ে বসে পড়ল সহদেব, যেন অতি ধার্মিক শিষ্য গুরুর আশীর্বাদ নিতে এসেছে। গাজার কলকে, আফিম সব ভক্তি ভরে তুলে দিল কাঞ্চনের হাতে। ভাবখানা এমন যেন গুরু দক্ষিণা দিচ্ছে। এসব জিনিস জীবনে ছোঁয়নি কাঞ্চন। বিরক্তি গোপন রেখে ওগুলো সানন্দে গ্রহণ করে নিল। কি চাই বৎস, খুবই উদ্বিগ্ন রইয়াছ বোধ করি। সাষ্টাঙ্গে প্রণাম ঠুকে গদগদ কণ্ঠে সহদেব বলল, বাবার অজানা কিছুই নাই। তার দুটো অপূর্ণ স্বাদ নিয়ে বাবার চরণে আশা করি বাবা নিরাশ করবেন না। বাবা সবই জানেন, তবু নিজ মুখে না বলিলে ও নয়। মাত্র 2টি মনোবাঞ্ছা যদি পূর্ণ হয় তাহলে অধম চিরকৃতজ্ঞ থাকবে। অভয় দিলে তার মনোবাঞ্ছা নিঃসংকোচে ব্যক্ত করতে বলল কাঞ্চন। সাধু বাবার অভয়বাণী পেয়ে মনে যেন একটু বল ভরসা পেল সহদেব। বলতে শুরু করলো তার দুঃখের কাহিনী। মহামায়াকে সে খুবই ভালোবাসে। তার প্রথম মনস্কামনা মহামায়াকে সে স্ত্রী হিসেবে গ্রহণ করিতে চায়। আর দ্বিতীয় ইচ্ছা গুপ্তধন উদ্ধার। এই জমিদার বাড়িতে লুকিয়ে রাখা আছে অগাধ গুপ্তধন, কেউ সেটা খুঁজে পাচ্ছে না। আপনি তো সন্ন্যাসী মানুষ, অর্থের আপনার প্রয়োজন নাই। এখন এই গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা আছে সেটা যদি বাবা গণনা করে একটু বলে দেন, তাহলে মহামায়াকে বিয়ে করে সে সুখে শান্তিতে বসবাস করতে পারে। সংসারী মানুষ, টাকা পয়সার খুবই প্রয়োজন, তাই বাবার শ্রীচরণে এই অধমের আশীর্বাদ নিতে আসা। এই সব কথা শুনে কাঞ্চনের হাসিও পাচ্ছে, আবার রাগও হচ্ছে। তবুও গম্ভীর হওয়ার চেষ্টা করে অপেক্ষা করতে লাগলো ছেলেটা আর কি বলে শুনবে। একটা দীর্ঘশ্বাস ফেলে সহদেব জানালো, আর তার একটা অনুরোধ আছে, যদি অনুমতি দেন। তথাস্তুর ভঙ্গিতে হাত তুলে অভয় দিল কাঞ্চন। খানিক এদিক ওদিক তাকিয়ে নিয়ে সহদেব দুহাত জড়ো করে গলার স্বর আস্তে করে বলল, এই সুশীল ছেলেটি অতি বদ, মহামায়াকে খুব জ্বালাতন করে। সুশীলকে যদি সাপ দিয়ে সাধু বাবা ভস্ম করে দিতে পারেন তাহলে মহামায়া স্বস্তি পায়। চমকে উঠল কাঞ্চন। যা আশঙ্কা করেছিল তাই হতে চলেছে। সুশীলের প্রতি সহদেবের তো ভীষণ আক্রোশ, মহামায়ার প্রতি লোভও রয়েছে। গুপ্তধন এবং মহামায়াকে পাওয়ার জন্য যেন উন্মাদ হয়ে গেছে সহদেব, ভীষণই মরিয়া। পথের কাঁটা সরাতে সুশীলকে হত্যা করার চেষ্টা অস্বাভাবিক কিছু নয়। আগামীকাল সকালে গুপ্তধন বের করার জন্য যখন মাটি খোঁড়া হবে, তখন যদি সহদেব সেখানে উপস্থিত থাকে তাহলে ক্রোধের বশে কি করতে কি করে ফেলবে বলা যায় না।
তাই বুদ্ধি করে কাঞ্চন একটা উপায় বের করে ফেলল। কাল সকালে গুপ্তধন উদ্ধার করার সময় সহদেব যেন ত্রিসীমানায় না থাকে, আগে সেটার বন্দোবস্ত করতে হবে। দুটি চোখ বন্ধ করে গম্ভীর মুখে পদ্মাসনে বসল কাঞ্চন। এমন ভান করছে যেন সে গভীর ধ্যানমগ্ন। বেশ খানিকক্ষণ পর ধীরে ধীরে চোখ মেলে সহদেবের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, মূলত 3টি সমস্যায় রয়েছে সহদেব। 1, গুপ্তধনের সন্ধান পাওয়া। 2, মহামায়াকে বিবাহ করা। 3, সুশীলকে বিতাড়িত করা। সাথে সাথে একটু আপত্তি জানালো সহদেব। প্রথম দুটো ঠিকই আছে, শুধু তৃতীয়টা নিয়ে একটু, মানে সুশীলকে শুধু কৃষ্ণনগর থেকে বিতাড়িত করা নয়, এই জগৎ থেকে বিতাড়িত করে দেওয়া, সাপ দিয়ে একেবারে ভস্ম করে দেওয়া। তার জন্য যদি আরও কিছু আফিম গঞ্জিকা লাগে, সে এক্ষুনি জোগাড় করে এনে দিতে পারে। কাঞ্চন এবারে পুরোপুরি নিশ্চিত সুশীলের জীবন অতি বিপন্ন। আগামীকাল সহদেবকে কৃষ্ণনগরে থাকতে দেওয়া একেবারে নিরাপদ নয়। সেটা সহদেবকে বুঝতে না দিয়ে কাঞ্চন জানালো, নেশার বস্তু আরও কিছু এনে দিলে তো ভালোই হয়, তবে গুপ্তধন উদ্ধারের গণনার কাজে, মহামায়াকে বশীকরণের কাজে এবং সুশীলকে বান মারার কাজে, এই 3টি গুরুত্বপূর্ণ কাজের জন্য আলাদা আলাদা 3টি বিশেষ বিশেষ বস্তুর প্রয়োজন। সেগুলো এনে দিলে তিনি আগামীকাল যজ্ঞে বসেই 3টি কাজ সমাধান করে দিতে পারবেন। অতি উৎসাহী সহদেব পারলে এই সন্ধ্যাবেলাতে বেরিয়ে পড়ে। চট করে একটা কাগজে লিখে নিল যজ্ঞের জন্য কি কি জোগাড় করতে বললেন জটাধারী সন্ন্যাসী। সন্ন্যাসীর বেশে অতি কষ্টে হাসি চেপে গম্ভীর হয়ে কাঞ্চন জানালো, 3টি আলাদা আলাদা যজ্ঞের জন্য তার 3টি বিশেষ বিশেষ স্থানের মৃত্তিকা প্রয়োজন। প্রথমত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। সেই নবদ্বীপের যে কক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, সেই কক্ষ প্রাঙ্গণ থেকে এক মুঠো মৃত্তিকা তুলে আনতে হবে। সন্ন্যাসীর কথা শুনে সহদেব হতবাক, বলে কি তাকে এখন নবদ্বীপ যেতে হবে? কিন্তু সেই মাটি দিয়ে কি হবে, কি কাজে লাগবে? তন্ত্রমন্ত্র হোমযজ্ঞের ব্যাপারে বিশেষ কিছুই জানা নেই সহদেবের। তবে নিছক কৌতূহল বশত জানতে চাইছে কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুলের জন্য জগৎ বিখ্যাত, সেইখানকার মাটি ছেড়ে নবদ্বীপ, মানে সে তর্ক করছে না, শুধু জানতে চাইছে, এই আর কি। পণ্ডিত প্রবোধ তর্কালঙ্কারের সংস্পর্শে থাকায় কাঞ্চনের অনেক পৌরাণিক ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিকথা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হয়েছিল। কাঞ্চন তার গাম্ভীর্য বজায় রেখে ধীরে সুস্থে সহদেবের প্রশ্নের উত্তর দিল। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ছিলেন প্রেমের পূজারী। প্রেম বিতরণে যখন তিনি বাধা প্রাপ্ত হয়েছিলেন, দুষ্ট লোকের দ্বারা যখন আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি কোনো রকম প্রতিবাদ না করে সেই আহত অবস্থাতেও গেয়ে উঠেছিলেন প্রেমের গান। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাই মহামায়ার মনে যদি সহদেবের প্রতি প্রেমের সঞ্চার ঘটাতে হয়, তাহলে প্রেমের পূজারীর জন্মস্থান নবদ্বীপের মৃত্তিকা অতি আবশ্যক। ব্যাখ্যা শুনে সহদেব আপ্লুত, সত্যি তো এই সন্ন্যাসী ঠাকুর অনেক কিছু জানেন। সামান্য মাটি আনা এটা এমন কোনো কঠিন কাজ নয়, সে আগামীকালই এনে দেবে। তাতে যদি মহামায়া তার প্রতি আকৃষ্ট হয়, এটুকু কষ্ট স্বীকার করতে সহদেব প্রস্তুত। কিন্তু সুশীল, তাকে ভস্ম করার জন্য কি করতে হবে? ক্রূর নেত্রে সহদেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সন্ন্যাসী। অত্যন্ত ক্রোধের সঙ্গে বললেন, নরহত্যা মহাপাপ, এই কাজ তিনি করতে পারবেন না। তাহলে কি হবে সন্ন্যাসী ঠাকুর? সুশীল যে মহামায়াকে খুবই ভালোবাসে, আর অন্য কিছুই কি করার নেই? সহদেবের আকুতিতে সন্ন্যাসী বোধহয় একটু নরম হলেন, জানালেন নরহত্যার পরিবর্তে অন্য একটি কাজ তিনি করে দিতে পারবেন। মহামায়ার প্রতি সুশীলের যে আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণকে তিনি রূপান্তরিত করে দিতে পারবেন বিকর্ষণে। সুশীল আর কখনো ফিরেও তাকাবে না মহামায়ার দিকে। মনে মনে সহদেব ভাবছে, সাপ দিয়ে মারতে সন্ন্যাসী রাজি নন, ঠিক আছে, অসুবিধা নাই। বিকল্প হিসেবে ওসমান রয়েছে, সে তার সাপ দিয়ে সুশীলকে হত্যা করবে। তাও সহদেব জানতে খুব উৎসুক, এই বিকর্ষণের কাজের জন্য তাকে কি করতে বলেন সন্ন্যাসী। তার উত্তরে সন্ন্যাসী রূপী কাঞ্চন জানালো, এই কাজের জন্য আবারও তার এক মুঠো মৃত্তিকার প্রয়োজন। নবদ্বীপের মৃত্তিকা ছিল আকর্ষণের জন্য, প্রেমের যজ্ঞের জন্য, তবে এইবার তার সম্পূর্ণ বিপরীত ধর্মী মৃত্তিকা প্রয়োজন। এই মৃত্তিকা বিকর্ষণের জন্য, বিভাজনের জন্য, মানব থেকে মানবের বিভাজন, মানব প্রেম থেকে বহু দূরে সরে গিয়ে শুধুমাত্র ঈশ্বর প্রেমে নিজেকে নিমজ্জিত করার জন্য এই যজ্ঞ। এত কঠিন কঠিন কথার অর্থ বুঝতে না পেরে হা করে চেয়ে আছে সহদেব। মানুষের প্রেমের বিকর্ষণের জন্য মাটি, এটি আবার কোথায় পাওয়া যায়? এর উত্তরে সন্ন্যাসী জানিয়ে দিলেন, মায়াপুর। সংসার জীবনের মায়া, ভোগ, লালসা, প্রেম সবকিছু উপেক্ষা করে ঈশ্বর প্রেমে নিজেকে সমর্পণ করা। মায়াপুরের মন্দির প্রাঙ্গণের একমুঠো মৃত্তিকা যদি সহদেব এনে দিতে পারে, তাহলে সুশীলের মন থেকে সংসার জীবনের কামনা, বাসনা, মায়া, বন্ধন সমস্ত কিছু তিনি উৎখাত করে দিতে পারবেন। জমিদার বাড়ির মায়া কাটিয়ে মহামায়ার জীবন থেকে চিরতরের জন্য সুশীল নিজে সরে গিয়ে আধ্যাত্মিক জীবনে নিজেকে সমর্পণ করবে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, সুশীল গৃহত্যাগী হবে।
সে হয়ে উঠবে একজন প্রকৃত সন্ন্যাসী। সংসারের প্রতি সুশীলের সমস্ত মায়া কাটিয়ে দেওয়ার জন্য মায়াপুরের মন্দির প্রাঙ্গণের একমুঠো মৃত্তিকা অতি আবশ্যক। মন্ত্রমুগ্ধ হয়ে সহদেব শুনছে সন্ন্যাসীরূপী কাঞ্চনের কথা, কিন্তু এবার গুপ্তধনের জন্য আবার কোথাকার মাটি আনতে পাঠায় কে জানে। এই দুই জায়গার মাটি আনতেই তা দুদিন সময় লেগে যাবে। তার চেয়ে বরং আগে সুশীল বিদেয় হোক, মহামায়া তার প্রেমে পড়ুক, গুপ্তধন তো মাটির তলায় রইলই, সেটার জন্য পরে আবার সন্ন্যাসীর সাহায্য নেওয়া যাবে। আপাতত এই দুটো কাজ সমাধা হলেই যথেষ্ট। সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সহদেব বিদায় নিয়ে বলে গেল আগামীকাল সকালে সে ওই দুই জায়গার মৃত্তিকা সংগ্রহে রওনা দেবে এবং 2 দিনের মধ্যে পুনরায় ফিরে আসবে। সন্ন্যাসী যেন কৃপা করে চলে না যান। সহদেব বেরিয়ে যেতেই মহামায়া এবং সুশীল এসে কাঞ্চনের ঘরে ঢুকলো। কাঞ্চনের কাছ থেকে পুরো ঘটনা শুনে দুজনে হেসেই অস্থির। সাবধান করে দিল কাঞ্চন, 2 দিনের জন্য সহদেবকে বিতাড়িত করা গেছে, তাই আগামীকাল সকালেই গুপ্তধন উদ্ধার করে ফেলতে হবে। পরদিন সকালে ওসমান চাচা যথারীতি জমিদার বাড়ির বাইরে অপেক্ষা করছে সহদেবের জন্য। সে খালি হাতেই এসেছে। কোন ব্যক্তিকে সাপের ছোবল দিয়ে মারতে হবে সহদেব তাকে চিনিয়ে দেবে বলে ডেকেছিল। সহদেব তখন নবদ্বীপ রওনা দেবে বলে জামাকাপড় পরে তৈরি। বেরোনোর সময় রাস্তায় ওসমানের সঙ্গে তার দেখা হতে ওসমানকে সঙ্গে নিয়ে সহদেব আবার ফিরে এলো জমিদার বাড়িতে। সুশীল তখন জমিদার বাড়ির খোলা মাঠে পায়চারি করছে। সকালে ঘুম থেকে উঠে হাঁটার তার দীর্ঘদিনের অভ্যেস। যদিও সন্ন্যাসী আভাস দিয়েছেন সবকিছু সহদেবের মনোমতো হবে, তবুও একটা বিকল্প ব্যবস্থা রাখা তো খারাপ কিছু নয়। দূর থেকে সুশীলকে চিনিয়ে দিল সহদেব। ওই হলো সুশীল, ওকে বুলবুলের ছোবল খাওয়াতে হবে। সহদেবের হাতে বেশি সময় নেই, দেরি হলে নবদ্বীপ যাওয়ার গাড়ি পাওয়া যাবে না। তাই ওসমানের কাছে বিদায় নিয়ে দ্রুত চলে গেল সহদেব। সহদেব চলে গেলে ওসমান তখনও যায়নি। সুশীলকে আরও একটু কাছ থেকে দেখে রাখা দরকার, ভালো করে চিনে রাখা দরকার। ভুল মানুষ যেন খুন করে না বসে। খুনের বায়নার টাকা সে 2 হাত পেতে নিয়েছে। কাজ হাসিল হলে আরো মোটা টাকা পাবে। আইবুড়ো মেয়েটার বিয়ে দিতে পারবে। পেটে বিদ্যে না থাকতে পারে, কিন্তু বিবেক তো আছে। অগ্রিম টাকা যখন নিয়েছে তখন সে কাজটা অবশ্যই করবে এবং নির্ভুলভাবে করবে। তাই সুশীলকে আরো ভালো করে চিনে রাখতে একটু এগোতেই একেবারে সুশীলের মুখোমুখি পড়ে গেছে ওসমান। সুশীল এগিয়ে এসে জোরালো গলায় চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে কে ওখানে, কি চাই তোমার? কাচুমাচু হয়ে পেন নাম জানিয়ে ওসমান বলল, আগে আমি গরিব মানুষ, ঝোপঝাড় মাটি কাটার কাজ কাম করি, তাই কাজের লাইগা আইছিলাম। এখানে দেখি ঝোপ হইয়া রইছে, এইগুলা সাফ কইরা দিমু। সুশীল এইরকমই লোকই চাইছিল। যাক, ভালোই হলো। ঠিক আছে, বসো, সবাই এখনো ঘুম থেকে ওঠেনি, একটু বেলা হলে তোমাকে মাটি কাটার কাজ দেব। এই সুযোগটা যে আজকেই এমন ভাবে এসে যাবে এটা ওসমান ভাবেনি। খুব খুশি হয়ে সেলাম জানিয়ে বলে, ঠিক আছে কর্তা, আমি ঘর থাইকা ঝুড়ি কোদাল লইয়া অহনি আইতাছি। খানিকক্ষণ পর ওসমান তার বাড়ি থেকে ঝুড়ি কোদাল নিয়ে ফিরে এলো জমিদার বাড়িতে। ঝুড়ির ওপর অল্প আলগা মাটি দিয়ে চাপা আছে সাপের ঝাঁপি। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ঝুড়ির ভেতর লুকিয়ে রাখা আছে তীব্র বিষাক্ত সাপ। ওসমানের আদরের বুলবুল ঘুমিয়ে আছে ঝাঁপির ভেতর। একবার ছাড়া পেলেই সে তার তীব্র বিষ থলি উগরে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। কথায় বলে, অতি চালাকের গলায় দড়ি। বর্তমানে সহদেবের সেই রকমই করুণ অবস্থা। মেনকা দেবীর কাছে সুশীলের নামে মিথ্যে নালিশ করে যে কোনো ফল হয়নি, এখন সেটা সে বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে। চালে বিরাট হাড় হয়ে গেল। উল্টে মেনকা দেবীর চালে ফাঁস হয়ে গেল সবকিছু। মেনকা দেবী জেনে ফেললেন সহদেবের মনের গোপন কথা। কই, সুশীলের প্রতি মেনকা দেবীর ব্যবহারের কোনো পরিবর্তন হলো না তো। অথচ সেদিন মালিশ করার সময় কিরকম ভান করছিলেন, যেন সুশীল ফিরে এলেই দূর দূর করে তাড়িয়ে দেবেন জমিদার বাড়ি থেকে। পুরুষস্য ভাগ্য স্ত্রিয়াশ্চরিত্রাম দেবা না জানন্তি কুতো মনুষ্যা। কথাটা সত্যি না মিথ্যা সেটা বলা খুব মুশকিল, বিতর্কিত বিষয়। তবে মুনি ঋষিরা বলে গেছেন, পুরুষের ভাগ্য নারীর চরিত্র বুঝতে মানুষ তো কোন ছাড়, সর্বশক্তিমান ঈশ্বর পর্যন্ত ভুল করে ফেলেন। নারীর মন অতি জটিল বিষয়, স্বয়ং ঈশ্বরও বুঝতে পারেন না। অনেক তাবর তাবর মুনি ঋষিরাও এই নারী মনের রহস্য উদ্ধার করতে পারেননি। যেমন অপ্সরা মেনকা, সে ছলে কৌশলে বিশ্বামিত্র মুনির কঠোর তপস্যা ভঙ্গ করে দিয়েছিল, তেমনি জমিদার বাড়ির এই মেনকা দেবীও সহদেবের স্বপ্ন ভঙ্গ করে দিলেন। নৃত্যপটীয়সী মেনকা দেবী যে অনেক রকম ছলা কলা জানবেন, এ আর নতুন কি? মেনকা দেবীকে আর বিশ্বাস করা যাচ্ছে না। এখন দুজন পুরুষ মানুষের ওপর সহদেবের একমাত্র ভরসা।
এক হলেন সন্ন্যাসী ঠাকুর, আর দুই হলো ওসমান। সহদেবের এখন একটাই চিন্তা, শেষ হাসিটা যেন সেই হাসতে পারে, ওসমান যেন ধরা না পড়ে, সহদেবের যেন মান সম্মান বজায় থাকে। তাই সুশীলের ওপর দুদিক থেকে আঘাত হানার সুবন্দোবস্ত করা হচ্ছে, একটা মানসিক আর একটা শারীরিক। মায়াপুরের মাটি এনে সুশীলের মনের ওপর এমন আঘাত হানা হবে যে সংসারের মায়া ত্যাগ করে গৃহত্যাগী হতে বাধ্য হবে সুশীল। আর যদি সন্ন্যাসীর মন্ত্রশক্তি কাজ না করে, এত পরিশ্রম করে মাটি আনার কাজটা শেষে মাটি হবে না তো? অবশ্য বিকল্প ব্যবস্থা করা আছে। শারীরিক আঘাত, তার জন্য ওসমান তার আদরের বুলবুলকে নিয়ে তৈরি। এই দুটো ব্যবস্থার মধ্যে একটা না একটা তো কাজ করবেই, এ ব্যাপারে সহদেব 100% নিশ্চিত। মেনকা দেবীর খাস কামরায় বিশেষ বৈঠকে 3 জন উপস্থিত, মহামায়া, সুশীল এবং অভিমন্যু। মূলত মহামায়ার আহ্বানেই হঠাৎ সকালবেলা এই বিশেষ জরুরি বৈঠকের আয়োজন। রুদ্ধ দ্বার কক্ষে মহামায়া প্রধান বক্তা তার নিজের বক্তব্য পেশ করল। একটি বিশেষ কারণে আজ এত সকালে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। দিদিমা এবং অভিকাকার নিশ্চয়ই স্মরণে আছে যে মাতামহ শ্রী প্রতাপ চৌধুরী তার মৃত্যু পূর্বে 3টি পত্র লিখে রেখে গেছেন তার একমাত্র পৌত্রী মহামায়ার উদ্দেশ্যে। অভিমন্যু জানালো হ্যাঁ, তার মনে আছে, এবং তার এও মনে আছে 3টি পত্রে লেফাফার ওপর সময়কাল নির্দিষ্ট করা আছে। কোন লেফাফার ভিতরের পত্রটি কখন পড়া যাবে? মহামায়া সায় দিল, হ্যাঁ কাকা, ঠিক বলেছেন। লেফাফা থেকে একটি পত্র বের করে বলল, এই সেই পত্র যেটা আজ সে তাদেরকে দেখাতে চায়। মেনকা দেবী বাংলা পড়তে পারেন না। অভিমন্যু জোরে জোরে পড়ে শোনাতে লাগলো প্রয়াত জমিদার প্রতাপ চৌধুরী লেখা পত্রটি। কল্যাণীয়াসু মহামায়া, পত্রে প্রথমে তোমার কুশল কামনা করি। আশা করি বিগত 1 মাসে তোমার জন্ম পরিচয় মেনকার নিকট অবগত হইয়াছ। তোমার উপর আমার অগাধ আস্থা। আমি নিশ্চিত তুমি শিক্ষায় দীক্ষায় মহাপাণ্ডিত্য লাভ করিবে, জমিদার বংশের সুনাম অক্ষুণ্ণ রাখিতে পারিবে। তোমার মাতামহ প্রমাতামহ ভোগের লালসায় উচ্চশিক্ষা লাভ করিতে ব্যর্থ হন, তাই তাদের জীবদ্দশায় একটি গূঢ় রহস্যের সমাধান করিয়া যাইতে পারেন নাই। জমিদার বংশে 3য় পুরুষ ছিলেন বিদ্বান ব্যক্তি। বিভিন্ন বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য। ইংরেজ সাহেবদের নিকট হইতে তার কষ্টার্জিত বহুমূল্য সম্পদ সুরক্ষিত রাখার উদ্দেশ্যে তিনি এই জমিদার প্রাসাদে কোথাও সেই অগাধ সম্পদ গুপ্ত করিয়া রাখিয়া গিয়াছেন। তিনি একটি সূত্র দিয়া গিয়াছেন যে পণ্ডিত ব্যক্তি সেই সূত্র সমাধান করিতে পারিবে, সেই হবে ওই অমূল্য সম্পদের একমাত্র মালিক। ক্ষুরধার বুদ্ধিমান বুদ্ধিমতী ব্যক্তি হবেন সেই বহুমূল্য সম্পদের একমাত্র দাবিদার। সেই ব্যক্তি যদি জমিদার বংশের কেউ না হন, তাহা হইলেও তাহাকে এই রহস্য উন্মোচনের পুরস্কার হইতে বঞ্চিত করা যাইবে না। উদ্ধারকৃত সমস্ত সম্পদ বিনা বাক্য ব্যয় তাহাকে সমর্পিত করিতে হইবে। বহু পণ্ডিতের সহিত আমার যোগাযোগ থাকা সত্ত্বেও আমি তাহাদের সাহায্য লইতে পারি নাই, কারণ শর্ত অনুযায়ী যে পণ্ডিত ব্যক্তি এই সূত্র সমাধান করিতে পারিবে তাহাকে ওই সম্পদ তুলিয়া দিতে হইবে। তোমার উপর আমার অগাধ আস্থা। আমি জানি তুমি নিশ্চয়ই তোমার একক প্রচেষ্টায় এই রহস্যের সমাধান করিতে পারিবে। এই বহুমূল্য সম্পদ যেন জমিদার বংশ ব্যতীত অন্য কেহ না পায়, এটি তোমাকে সুনিশ্চিত করিতে হইবে। সূত্রটি এই সিন্ধুকের গোপন প্রকোষ্ঠটিতে লুক্কায়িত রহিয়াছে। তোমার সুস্বাস্থ্য সফলতা কামনা করি। আশীর্বাদক মাতামহ শ্রী প্রতাপ চৌধুরী। অভিমন্যুর পত্রপাঠ শেষ হলে এরপর শ্রী জ্ঞানেন্দ্র চৌধুরী নিজের হাতে লেখা পুরনো হলদেটে কাগজে গুপ্তধনের সূত্রটি বের করে মেলে ধরল মহামায়া। কতেশ কতেশ কাঞ্চন দ্রামু, ক্ষীর বৃথা খার নেব ভূত্রী মাত্র একটি রঘুকালী বাহার। স্ফীত উদরসম হইল রমিভূ, মধ্যমা তাহার 10 শলক পারু, পূর্ণ বিপুল ধনের আধার। বাংলা ও সংস্কৃত মিশ্রিত এরকম উদ্ভট সূত্রের অর্থ বের করা অভিমন্যুর পক্ষে অসাধ্য। মেনকা দেবী অবাঙালি, ওনার পক্ষে তো সম্ভব নয়। দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত ধনসম্পদ কি তাহলে এভাবে বংশ পরম্পরায় অধরা থেকে যাবে? মহামায়া তখন আশ্বস্ত করে জানালো, বংশ পরম্পরায় যে সূত্রের সমাধান কেউ করে উঠতে পারেনি, অতিথি সন্ন্যাসী গতকাল রাত্রে সে সূত্রের সমাধান অতি সহজেই করে দিয়েছেন। তিনি গুপ্তধনের হদিশ দিয়েছেন। উনি বলেছেন ওই গুপ্তধন পাতালে গুম ঘরের নিচে মাটিতে পোতা রয়েছে। অভিমন্যু এবং মেনকা দেবী একযোগে বলে উঠলেন, তাহলে তো শর্ত মোতাবেক ওই গুপ্তধনের মালিকানা সন্ন্যাসীর ওপর বর্তায়, তাহলে সেই সম্পত্তি উদ্ধার করে কি লাভ? সবাইকে অবাক করে দিয়ে মহামায়া জানালো, মহামায়ার আন্তরিক সেবায় সন্ন্যাসী ঠাকুর অতি প্রসন্ন হয়ে বলেছেন গুপ্তধন উদ্ধার করে তিনি মহামায়ার হাতে মহামায়ার বিবাহের যৌতুক হিসেবে সমস্ত সম্পদ তুলে দিয়ে চলে যাবেন, এবং সেটা আজই, কারণ উনি ভারত পরিক্রমায় বেরিয়েছেন। ওনার হাতে বেশি সময় নেই। আজ বিকেলেই উনি জমিদার বাড়ি থেকে বিদায় নেবেন।
অভিমন্যু এবং মেনকা দেবী দুজনেই খুব জানতে উৎসুক মাটি খুঁড়ে কি উদ্ধার হয়। বৈঠক সেরে সকলে মিলে এগিয়ে চলল গুম ঘরের দিকে। মেনকা দেবী অবশ্য যাননি। উনি নিজের খাস কামরায় অপেক্ষা করছেন, স্মরণ করছেন আরাধ্য দেবীকে। গুপ্তধন উদ্ধার পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হোক। পণ্ডিত মশাই এতক্ষণ নিজের ঘরে পূজাপাঠ করছিলেন। তিনিও সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে গুম ঘরের দিকে এগিয়ে চললেন। সুশীলের পিছু পিছু ওসমান চলেছে তার ঝুড়ি কোদাল নিয়ে। গুম ঘরের সামনে এসে থেমে গেলেন পণ্ডিত মশাই। এই বয়সে এত নিচে দড়ির সিঁড়ি বেয়ে তিনি নামতে পারবেন না। বাকিরা যাক, তিনি না হয় বাইরে অপেক্ষা করবেন। হঠাৎ ওসমানের মুখ দেখে চমকে উঠল কাঞ্চন। এখানে কেন? বেদে পাড়ার পাশের পাড়ায় কাঞ্চনের ছোটবেলা কেটেছে। ওসমানকে সে জন্ম থেকে চেনে। ওসমানও কাঞ্চনকে ভালো মতো চেনে। সাংঘাতিক লোক এই ওসমান। নিজের স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল, পরে আবার আরেকটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছিল। আগের স্ত্রীর মৃত্যু রটিয়ে দিয়েছিল দুর্ঘটনা বলে। এইরকম নিষ্ঠুর লোককে এখানে আসার অধিকার কে দিল? যাই হোক, গরিব মানুষ মাটি কাটার কাজে যখন এসেই পড়েছে তখন আর ফিরিয়ে দেওয়ার দরকার নেই। মনে মনে কাঞ্চন ঠিক করে নিল একটু সতর্ক থাকতে হবে। এই সাপুড়েকে একদম বিশ্বাস নেই। ওসমান অবশ্য সন্ন্যাসী রূপী কাঞ্চনকে একেবারে চিনতে পারেননি। একে একে সবাই নিচে নেমে গেল দড়ির সিঁড়ি বেয়ে। প্রথমে সুশীল, তারপর অভিমন্যু, ওসমান, একদম শেষে কাঞ্চন। এক হাতে দড়ি ধরে আর এক হাতে ত্রিশূল নিয়ে নিচে নামতেই পুরনো স্মৃতি ভিড় করে আসছে কাঞ্চনের। মনটা কেমন তার উদাস লাগছে। এই অন্ধকূপে একসময় কি নরক যন্ত্রণাই না সে ভোগ করেছে। ভাবলেই তার গা শিউরে ওঠে। ঈশ্বর আজ সুদিন দিয়েছেন, সুখ ভোগের সুযোগ করে দিয়েছেন। ঘোর কালী পাতালের মাটিতে দাঁড়িয়ে কালীমাকে প্রণাম জানালো মনে মনে। গুম ঘরের ভেতর এতটাই অন্ধকার, দিনের বেলাতেও ভালো করে কিছু ঠাউর করা মুশকিল। রেড়ির তেলের একটি প্রদীপ সম্বল, মশাল জ্বালিয়ে আনলে হয়তো আলো বেশি হতো, কিন্তু তাতে বাতাসের অভাবে সবার শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। প্রদীপের ক্ষীণ আলোয় প্রথম কুঠুরি ছেড়ে সন্ন্যাসী পথ দেখিয়ে নিয়ে এলো দ্বিতীয় কুঠুরির সামনে। সুশীল অবাক হয়ে দেখে, সত্যি অদ্ভুত তো। এই কুঠুরির মেঝেটা ভুঁড়ির মতো উঁচু। ওহ, গুপ্তধন তাহলে একেবারে হাতের নাগালে। সন্ন্যাসীর নির্দেশে শুরু হলো মাটি খোঁড়া। অভিমন্যু তার হাতে ধরে রাখা প্রদীপের আলো দেখিয়ে মাটি কাটায় সাহায্য করছে। ওসমান কায়দা করে তার ঝুড়িটা রেখে দিয়েছে সুশীলের পায়ের কাছে। মাটি কাটার ভান করে চলেছে এক মনে, কিন্তু তার চোখ দুটো জলজল করছে শিকারী বাঘের মতো। অপেক্ষায় রয়েছে মোক্ষম সুযোগের। বেশ খানিকটা মাটি জড়ো হওয়ার পর কোদালে করে সেই মাটি ঝুড়িতে রাখার সময় ওসমান নিপুণ হাতে ওই কোদালের মাথা দিয়েই অল্প খুলে দিল ঝাঁপির ডালা। আর ছাড়া পাওয়া মাত্রই আধ ঝুড়ি ভর্তি মাটি ভেদ করে আস্তে আস্তে বেরিয়ে আসছে বুলবুল সুশীলের পা লক্ষ্য করে। কিন্তু আর একজন যে ওসমানের ওপর কড়া নজরদারি চালিয়ে রেখেছে সেটা অবশ্য ওসমানের জানা নেই। কালো কুচকুচে বিষাক্ত সাপ ফনা তুলে যে সুশীলের পায়ে ছোবল মারতে যাবে, তড়িৎ গতিতে সন্ন্যাসী তার হাতে ত্রিশূল ছুঁড়ে মারল সাপের মাথা লক্ষ্য করে। অব্যর্থ নিশানা, সাপের ফনা ভেদ করে ত্রিশূলটা সাপের মাথাসহ পাতালের কুঠুরির মাটিতে প্রায় 1 হাত পুঁতে গেল। ত্রিশূলটা মাটিতে বিধে দাঁড়িয়ে আছে খাড়া হয়ে। লেজ সহ সাপের শরীরের বাকি অংশটা তখন ছটফট করছে। ত্রিশূলের দণ্ড পাকিয়ে ধরে ব্যর্থ চেষ্টা করছে উপরের দিকে ওঠার। নিশানা ভ্রষ্ট হয়ে শিকার হাতছাড়া হয়ে গেলে বাঘ যেমন হিংস্র হয়ে ওঠে, নিজের চোখের সামনে তার আদরের বুলবুলের এরকম মর্মান্তিক মৃত্যু দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না ওসমান। প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল সন্ন্যাসীকে লক্ষ্য করে। অতর্কিত ধস্তাধস্তি ধাক্কায় অভিমন্যুর হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গিয়ে নিভে গেছে। কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। পাতালে এখন ঘোর কালি আধার। কোথা থেকে যে অতর্কিতে সাপটা বেরিয়ে এলো, আর ওই বিষাক্ত সাপটাকে সন্ন্যাসী ঠাকুর মেরে ফেলেছে বলে মাটি কাটার এই দিনমজুর সে হঠাৎ ওরকম খেপে গিয়ে সন্ন্যাসীকে কেন আক্রমণ করলো, এটার কি কারণ? কিছুই বুঝতে পারছে না অভিমন্যু। সুশীলও ভীষণ অবাক, সেও বুঝতে পারেনি চোখের নিমেষে হঠাৎ কি ঘটে গেল। তার হবু শ্বশুরকে অতর্কিতে কেনই বা আক্রমণ করলো এই লোকটা? সাপটাকে মেরে ফেলেছে বলে, কিন্তু কেন? অন্ধকারের মধ্যে ওসমান আর কাঞ্চনের ধস্তাধস্তি থামাতে সুশীল আর অভিমন্যু দুজনে মিলে ওদের দুজনকে জোর করে দুদিকে ঠেলে সরিয়ে দিল। প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল অভিমন্যু, প্রহরী! আচমকা অভিমন্যুর এরকম চিৎকার শুনে ওপরে পণ্ডিত মশাই তক্ষুনি গিয়ে ডেকে আনলেন প্রহরীদের। রাতের বেলা জমিদার বাড়ি পাহারা দেওয়ার জন্য প্রহরীদের কাছে মশাল রাখা থাকে। 2 হাত লম্বা সরু বাঁশের মাথায় তেলে ভেজানো কাপড়ে আগুন ধরিয়ে হাতে মশাল নিয়ে তড়িঘড়ি নিচে নেমে এলো প্রহরী। ঝুড়ি মাথায় করে মাটি তুলবে বলে গামছা দিয়ে একটা বীরে মতন বানানো ছিল ওসমানের মাথায়। এক হ্যাচকা টানে ওসমানের মাথা থেকে গামছাটা টেনে খুলে নিল সুশীল। প্রহরী নিচে নেমে আসার আগে সেই গামছা দিয়ে সুশীল আর অভিমন্যু দুজনে মিলে পিচমোড়া করে বেঁধে ফেলল ওসমানের 2 হাত।
গুম ঘরে কিছু একটা গোলমাল হয়েছে খবর পেয়ে সেখানে ছুটে এসেছেন মেনকা দেবী ও মহামায়া। অন্ধকারের সন্ন্যাসীর সঙ্গে ওসমানের ধস্তাধস্তিতে কাঞ্চনের নকল জটা, দাড়ি, গোপ সব খুলে পড়ে গেছে মাটিতে। মশাল নিয়ে প্রহরী নিচে নেমে আসতেই মশালের আলোয় ওসমান চিনে ফেলেছে কাঞ্চনকে। অরে কাঞ্চা, তুই? তরে আমি সারুম না। তৈর কপালে আইজ অশেষ দুর্গতি। মৃত কাঞ্চনকে হঠাৎ গুম ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে হাত পা কাঁপছে প্রহরীর। অজ্ঞান হয়ে যাবার জোগাড়। জমিদার বাড়ির প্রায় সবাই জানে কাঞ্চন মৃত। সে মৃত মানুষকে যদি অন্ধকূপে জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে চমকানোরই কথা। অভিমন্যু চরম বিস্মিত। যদিও সে জানতো কাঞ্চন জীবিত, তবুও কাঞ্চনকে এখানে এই অবস্থায় পাওয়া যাবে এটা স্বপ্নেও ভাবেনি। তার খুবই আশ্চর্য লাগছে, কাঞ্চন এখানে এলো কিভাবে। পরিস্থিতি সামলে দিয়ে সুশীল বলল, মহামায়ার পিতা শ্রী কাঞ্চন, উনি কিভাবে এখানে এলেন সেসব বিস্তারিত ঘটনা মেনকা দেবী এবং অভিমন্যুকে পরে বিশদে জানিয়ে দেবেন পণ্ডিত মশাই এবং ওনার কন্যা মহামায়া। আপাতত এই মাটি কাটার লোকটাকে ওপরে নিয়ে গিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করতে হবে, আর একজন বাগানের মালিককে নিচে পাঠাতে হবে। অভিমন্যুর বিস্ময়ের সীমা নাই। পণ্ডিত মশাই জানে, সুশীল জানে, মহামায়া জানে, আর সে নিজেই কিছু জানে না। অথচ এই জমিদার বাড়ির নায়েব এই অভিমন্যু একদিন ভোর রাতে এই কাঞ্চনকে নিজের হাতে গুম ঘর থেকে বের করে রেলগাড়িতে তুলে দিয়ে এসেছিল। এতগুলো বছর পর আবার কাঞ্চনের সঙ্গে দেখা হলো, তাও আবার এই গুম ঘরে। তারা দিল সুশীল, দেরি করা ঠিক হচ্ছে না। মশালের আগুনের শ্বাস নিতে কষ্ট হচ্ছে সকলের। প্রহরী যেন অবিলম্বে ওসমানকে তুলে নিয়ে যায়, আর একটা প্রদীপ নিয়ে কেউ একজন মালি যেন এখনই নিচে নেমে আসে। ওপরে 3 জন প্রহরী, নিচে একজন প্রহরী, 4 জনে মিলে গুম ঘর থেকে বহু কষ্টে টেনে তুলল ওসমানকে। তার দুটো হাত পিছনে থেকে বাঁধা। তা সত্ত্বেও ওসমানকে ধরে রাখাই দায়। ভীষণ তরপাচ্ছে। একবার ছাড়া পেলে কাঞ্চনকে সে কিছুতেই ছাড়বে না। বুলবুলকে হত্যার প্রতিশোধ সে নেবেই। প্রহরী ওপরে উঠে এসে আচমকা মেনকা দেবীকে গুম ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রীতিমতো ঘাবড়ে গেছে। ওনার সঙ্গে মহামায়া দাঁড়িয়ে রয়েছে। জমিদার বাড়ির পেছনের দিকে, বিশেষ করে গুম ঘরের আশেপাশে জমিদার বাড়ির মেয়ে বউরা আজ পর্যন্ত কখনো এদিকে আসেনি। গুম ঘরের ভিতরে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? মেনকা দেবী প্রশ্নবাণে থতমত খেয়ে সেলাম ঠুকে প্রহরী জানালো, এই মাটি কাটা লোকটির সঙ্গে অতিথি সন্ন্যাসীর হাতাহাতি লেগে গিয়েছিল। এইমাত্র জানা গেল ওই গুম ঘরে ওই গুমনামী সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং ছোটি মালকিনের পিতা। প্রহরীর কথা শুনে স্তম্ভিত হয়ে গেছেন মেনকা দেবী। যে সন্ন্যাসীর চরণ স্পর্শ করে গতকাল তিনি প্রণাম করতে গিয়েছিলেন সে কিনা সন্ন্যাসীর ভেকধারী মহামায়ার পিতা কাঞ্চন। আশ্চর্য ব্যাপার, কাঞ্চন এই জমিদার বাড়ির জামাই। এ বাড়িতে সে যখন ইচ্ছা আসতেই পারে, কিন্তু সন্ন্যাসী ছদ্মবেশে কেন? শান্ত কণ্ঠে মহামায়া জানালো, মেনকা দেবীর এসব প্রশ্নের উত্তর দিম্মার কৌতূহল নিবারণের এটি সঠিক স্থান কাল নয়। এই সমস্ত প্রশ্নের উত্তর তার বাবা নিজের মুখে দেবেন। মেনকা দেবীর খাস কামরায় দড়ি দিয়ে ওসমানকে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলেছে প্রহরীরা। সাংঘাতিক তার গায়ের জোর। এই বুঝি সব বাঁধন ছিঁড়ে ফেলবে। সামান্য মাটি কাটার মজুর, সে কিনা তার পিতা কাঞ্চনের গায়ে হাত তুলেছে। এটা জানতে পেরে মহামায়া নির্দেশ দিল, ওই আসামিকে যেন শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওর বাবার দিদিমা ওসমানের বিচার করবেন। এই বলে মেনকা দেবীর সাথে অন্তর্মহলে ফিরে গেল মহামায়া। সুশীলের নির্দেশে 2 জন মালি, 2টো প্রদীপ, ঝুড়ি, কোদাল এসব নিয়ে নিচে নেমে গেল দড়ির সিঁড়ি বেয়ে। প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছে কাঞ্চন। জোর কদমে আবার শুরু হলো মাটি কাটার কাজ। প্রায় 1.5 হাত মতো মাটি কাটতে বেরিয়ে পড়ল শ্রী জ্ঞানেন্দ্র চৌধুরীর কষ্টার্জিত, গোপনে সঞ্চিত বহুমূল্য সম্পদ। সূত্রে ঠিক যেমনটি বিবরণ দেওয়া ছিল ঠিক তেমনটি। পরপর সাজানো 10টি রূপোর কলসের মাথা মাটি ফুঁড়ে উকি দিচ্ছে। কারুকার্য করা রূপার থালা দিয়ে কলসের মুখ বন্ধ করা। একটি কলসের ঢাকনা খুলতে দেখা গেল কলসের ভিতর থরে থরে সোনার মুদ্রা উদ্ভাসিত হয়ে উঠেছে সামান্য প্রদীপের আলোতেও। আলোর প্রতিফলনে উজ্জ্বল হয়ে উঠেছে অন্ধকার গুম ঘর। গুম ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঞ্চন লুকিয়ে গুমড়ে কেঁদে উঠল। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, ঈশ্বর তাকে আজ সবকিছু ফিরিয়ে দিয়েছেন। ঋত সম্মান হারানো সন্তান নিজের ছেলের মতো সুশীল। খুব ছোটবেলায় আপন বাবা মাকে সে নিজের চোখে দেখেছে, কিন্তু সে কথা আজ আর তার মনে নেই। ঈশ্বর তুল্য শ্রী প্রবোধ পণ্ডিত এবং যামিনী দেবী, এনারা দুজনে তার পিতা ও মাতা। এই জমিদার বাড়ি থেকে তাকে দূর করে দেওয়ার দিন মা কালীর কাছে সে দুহাত জড়ো করে ভক্তি ভরে প্রার্থনা জানিয়ে গান গেয়েছিল, চাই না গো মা রাজা হতে। আর সেই মা কালী তাকে 7 রাজার ধন নিজের হাতে তুলে দিয়েছেন। যদিও এসব অর্থের তার আর প্রয়োজন নেই, সমস্ত সম্পদ সে তুলে দেবে একমাত্র কন্যা মহামায়ার হাতে। আজ খুব মনে পড়ছে উমার কথা। একটা পুরনো ব্যথা যেন দলা পাকিয়ে উঠছে গলার। সুখের দিনগুলো উমা দেখে যেতে পারল না। এই জন্য বলে, ধন সম্পদ, অর্থ, যশ, ভাগ্য এসব মায়ের কাছে কিচ্ছু চাইতে নেই। মা কালী তো মা দুর্গার আর এক রূপ। দুর্গা মা যদি 10 হাতে দেন
তাহলে সে দু হাতে কত নেবে? হঠাৎই কে যেন বলে উঠল, কাঞ্চন যেন স্পষ্ট শুনতে পেল, আজ উমা পাশে নেই বলে দুঃখ করিস না, মহামায়া আছে তো তোর পাশে, সে যে উমারই আর এক রূপ, তুই এটাও জানিস না? কি বোকা রে তুই। মালবাহক দ্বারা 10 কলসপূর্ণ সহস্র স্বর্ণ মুদ্রা জমিদার বাড়ির সুরক্ষিত ভাণ্ডার কক্ষে পৌঁছে দেওয়া হলো অভিমন্যুর নেতৃত্বে। মালবাহকরা চলে যাওয়ার পর মহামায়াকে সঙ্গে নিয়ে এই ভাণ্ডার কক্ষে এলেন মেনকা দেবী। প্রবেশদ্বার বন্ধ করে দিলেন ভিতর থেকে। তারপর দেওয়ালে টাঙানো প্রয়াত জমিদার শ্রী জ্ঞানেন্দ্র চৌধুরীর পূর্ণাঙ্গর ছবিটার একটা কোণা ধরে টান দিলেন। পূর্বপুরুষ জ্ঞানেন্দ্র চৌধুরীর ছবিটার বাম দিকটা দেওয়ালের সঙ্গে কবজা দিয়ে আটকানো। মেনকা দেবী টান দিতেই ছবিটা ঘুরে গেল 90 ডিগ্রি। ছবিটা ঘুরে যেতে নজরে এলো মোটা লোহার পাত দিয়ে বানানো একটা মজবুত দেওয়াল আলমারি। তার দুটো পাল্লা, ডান দিকের পাল্লার ওপর একটা গোল মতো চাকতি, তাতে একটা তীর চিহ্ন আঁকা, আর তার চারধারে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গোল করে লেখা। এই ভাণ্ডার কক্ষে আগেও অনেকবার মহামায়া এসেছে, শ্রী জ্ঞানেন্দ্র চৌধুরীর পূর্ণাঙ্গ ছবিটাও দেখেছে, কিন্তু এই ছবিটার পিছনে যে একটা লোহার তৈরি এত বড় দেওয়াল আলমারি লুকানো আছে এটা তার জানা ছিল না। মহামায়াকে কাছে ডেকে মেনকা দেবী বললেন, এই দেওয়াল সিন্দুক কিন্তু যে কেউ খুলতে পারবে না, কারণ এর কোনো তালা নেই, তাই নকল চাবি বানানোর প্রশ্ন নেই। এটা স্বয়ং জমিদার ছাড়া আর কেউ খুলতে পারে না, কেননা এটির দরজা একটি বিশেষ সংখ্যার ভিত্তিতে খোলে, আর সেই সংখ্যাটি কেবলমাত্র চৌধুরী পরিবারের জমিদার জানেন। বয়সজনিত কারণে অবসর নেওয়ার পর জমিদার মশাই তার উত্তরসূরি নবনিযুক্ত জমিদারকে সেই বিশেষ সংখ্যা গোপনে জানিয়ে যান। এই রীতি চলে আসছে বংশ পরম্পরায়। জমিদার প্রতাপ চৌধুরী একদিন গোপনে মেনকা দেবীকে এই বিশেষ সংখ্যাটি জানিয়ে দিয়ে যান। আজ তার পালা, আজ মহামায়াকে সেই বিশেষ সংখ্যাটি জানিয়ে দিয়ে এই অগাধ সম্পত্তির দায়িত্ব থেকে মুক্তি পেতে চান মেনকা দেবী। এত বড় গুরু দায়িত্ব নিতে কিছুতেই সহমত নয় মহামায়া। তার যুক্তি, মেনকা দেবী এখনো বহু বছর বাঁচবেন, এত সহজে তাকে দায়িত্ব থেকে নিষ্কৃতি দেওয়া যাবে না। প্রত্যুত্তরে মেনকা দেবী জানালেন তার বয়স হচ্ছে, নিজের স্মৃতিশক্তির ওপর আর আগের মতো ভরসা করা যাচ্ছে না, তাই এই দেওয়াল সিন্দুক খোলার কৌশল তিনি আজই মহামায়াকে শিখিয়ে দিতে চান। মহামায়ার ওজোর আপত্তি খাটল না। মেনকা দেবী নিজের হাতে মহামায়াকে ভালো করে বুঝিয়ে দিলেন এই সিন্দুক খোলার কৌশল। পাল্লা খুলতে মহামায়ার চক্ষু স্থির। দেওয়াল সিন্দুকের ভিতরটা অনেক প্রশস্ত, অনেকগুলি ছোট বড় তাক রয়েছে, শুধু নিচের তাকটি খালি পড়ে আছে, ওটা বাদে বাকি সব তাকে হিরে জহরত মণিমাণিক্য সোনার গহনা প্রচুর টাকা দড়ি দিয়ে বাঁধা সাজানো রয়েছে থরে থরে। মেনকা দেবী আর মহামায়া দুজনে মিলে ধরাধরি করে সহস্র স্বর্ণ মুদ্রাপূর্ণ 10টি রূপার কলস দেওয়াল সিন্ধুকের নিচের তাকে এনে রাখলো। নিচের এই প্রকোষ্ঠটি বোধহয় এই 10টি কলসের মাপেই বানানো হয়েছিল, এতটুকু জায়গা কম বেশি হয়নি। এরপর মেনকা দেবীর নির্দেশে মহামায়া তার পিতা কাঞ্চনকে সঙ্গে করে নিয়ে গেল জমিদার বাড়ির শয্যা কক্ষে। মেহগনি কাঠের তৈরি আলমারিতে জড়ি পাথর রকমারি পুঁথির বাহারি কাজে কাজ করা শেরওয়ানি, কুর্তা, পাঞ্জাবি, পাগড়ি, টুপি রাখা আছে সযত্নে। শয্যা কক্ষে লাগোয়া স্নানাগারে স্নান সেরে কাঞ্চনের গায়ে লেগে থাকা গুম ঘরের মাটি কাদা সব ধুয়ে সাফ হয়ে গেল। স্নান শেষে সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করে স্নানাগার থেকে বেরিয়ে এলো কাঞ্চন। সেখানে মহামায়া অপেক্ষা করছে, নিজের হাতে তার পিতাকে সুসজ্জিত করে তুলল রাজবেশে। শয্যা কক্ষের দেওয়ালের বিশাল দর্পণে নিজেকে দেখে কাঞ্চন নিজেই নিজেকে চিনতে পারছে না। মহামায়ার চোখে মুগ্ধতার দৃষ্টি। কত অবহেলা, কত গঞ্জনা, কত বঞ্চনা হয়েছে তার পিতার সঙ্গে। এই রাজকীয় বেশ তো তার পিতার প্রাপ্য ন্যায্য অধিকার। একটি বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছেন মেনকা দেবী। পিতার হাত ধরে সভাকক্ষে নিয়ে গিয়ে বসালো মহামায়া। 12 জন একসঙ্গে বসতে পারে এমন একটি বিশাল ডিম্বাকৃতি টেবিলের এক প্রান্তে মেনকা দেবী আর তার বিপরীত প্রান্তে বসেছে কাঞ্চন। জমিদারি পোশাকে সে সুসজ্জিত, আতরের সুগন্ধে সুরভিত। কাঞ্চনের এক পাশে মহামায়া আর এক পাশে সুশীল। টেবিলের মাঝখানে মুখোমুখি বসেছেন পণ্ডিত মশাই এবং অভিমন্যু। ওসমানের কোমরে দড়ি দিয়ে বেঁধে প্রহরী তাকে নিয়ে এসে হাজির করল সভাকক্ষে। ওসমানের রক্তচক্ষু দৃষ্টি কাঞ্চনের ওপর নিবদ্ধ, যেন টুটি চেপে ধরবে এক্ষুনি। গম্ভীর হয়ে মহামায়া প্রশ্ন করল, কেন ওসমান তার বাবাকে আক্রমণ করেছিল? যদি সে মিথ্যা কথা বলে তাহলে তাকে কঠোর শাস্তি পেতে হবে, সত্য কথা বললে শাস্তি অপেক্ষাকৃত কম হবে। এবার ওসমানের ওপর নির্ভর করছে সে কি চায়, সত্য বলবে নাকি মিথ্যা। এসব হুমকিতে ওসমান ভয় পাওয়ার পাত্র নয়। সে পাল্টা দাবি করে বসল, আগে বুলবুল রে খুন করার বিচার দেন, তাইর পর ওসমানের বিচার হইব। হেই বেডা ক্যান্সা, প্রথমে হেই বুলবুল রে মারছে, তাইর পর আমি হামলা করছি, এইবার আপনি বিচার করেন দুষ্টাকার আমার নাহি এই ক্যান্সার। তীব্র প্রতিবাদ জানিয়ে উঠে দাঁড়ালো অভিমন্যু। ওসমান যেন তার মুখ সামলে কথা বলে। যার দিকে আঙুল তুলে ওসমান কথা বলছে উনি এই জমিদার বাড়ির জামাই, ওনার সম্মানহানি কোনো মতে বরদাস্ত করা হবে না। কথাটা শুনে ওসমান যেন তেলে বেগুনে জ্বলে উঠল।
আপনি আর কথা কইয়েন না, আপনার পুলার লাইগা আমার বুলবুল অকালে মরছে। ভালাই ছিলাম, আপনার পুলার পাল্লায় পইরা। কথা বলতে বলতে বুলবুলের শোকে ওসমান হঠাৎ চুপ করে গেল। ওসমানের এই সমস্ত কথা শুনে সকলে রীতিমতো বিস্মিত। সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে অভিমন্যু। তার পুত্রকে যখন সরাসরি দায়ী করা হচ্ছে, তখন তো জানতেই হয় ঘটনার সূত্রপাত কোথায়। চেঁচিয়ে উঠে পাল্টা প্রশ্ন করল অভিমন্যু, সহদেব এর মধ্যে কোথা থেকে আসলো? সে তো এই মুহূর্তে কৃষ্ণনগরেও নেই। গলার শির ফুলিয়ে এগিয়ে এলো ওসমান, তীব্র চিৎকার করে উঠল, আপনার পুলা টোপ দিছে, টোপ, অনেক ট্যাহার টোপ। এই সুশীলের রে মারতে পাইলে অনেক ট্যাহা দিব। কাঞ্চন এতক্ষণ চুপ করে সব শুনছিল, এবার সে আর বসে থাকতে পারল না। সবার সামনে টেনে আনলো ওসমানের ইতিহাস। এই ওসমান কোনো মাটি কাটা দিন মজুর নয়, আসলেও একজন সাপুড়ে ও একজন খুনি। অন্য মেয়েকে বিয়ে করবে বলে নিজের স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল। ওর কথায় যা বোঝা যাচ্ছে, সহদেব ওকে টাকার লোভ দেখিয়ে সুশীলকে হত্যার বরাত দেয়, কিন্তু বরাত খারাপ। ওসমান ওর পোষা সাপ সুশীলের দিকে লেলিয়ে দিয়ে সুশীলকে হত্যা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে। বাবার কথা শুনে আঁতকে উঠেছে মহামায়া। কি ভয়ঙ্কর ছেলে এই সহদেব! বহুবার তাকে ইনিয়ে বিনিয়ে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, শেষে প্রত্যাখ্যিত হয়ে ভেবেছে পথের কাটা সুশীলকে হত্যা করতে পারলে তার বিবাহের পথ সুগম হবে। তার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছে, যাতে কোনো প্রমাণ না থাকে। এটাকে একটা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়। ভাগ্যিস বাবা ওখানে উপস্থিত ছিলেন, ছদ্মবেশে ছিলেন, নইলে তো ওসমানকে হাতে নাতে ধরা অসম্ভব ছিল। জীবনহানি হওয়ার আশঙ্কা ছিল সুশীলের। ভাবতে সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে মহামায়ার। অন্যায় যে করে আর অন্যায় যে সহযোগিতা করে, দুজনেই সমান দোষে দোষী। মেনকা দেবী এতদিন সহদেবের অনেক কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছেন, কোনো গুরুত্বই দেননি একটা অল্প বয়সী বাচ্চা ছেলের কথায়। কিন্তু সহদেব যে এরকম মারাত্মক কিছু করে বসবে, এটা তার কল্পনার বাইরে। হত্যা করা এবং হত্যা করার চেষ্টা করা দুটোই গুরুতর অপরাধ। সহদেবকে জমিদার বাড়ি চৌহদ্দির বাইরে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভিমন্যু। তাকে এই মুহূর্তে ত্যায্য পুত্র ঘোষণা করা হলো। মেনে নিল সে নিঃসন্তান। এরকম সন্তানের মুখ দর্শন করাও পাপ। অভিমন্যুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মেনকা দেবী সাজা ঘোষণা করলেন। সহদেব এবং ওসমান দুজনকেই যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত করা হলো। প্রহরীকে নির্দেশ দিলেন এই দুজনকে কৃষ্ণনগর হতে বহুদূরে স্বর্গীয় প্রতাপ চৌধুরীর শ্বশুরালয় মালদহের কারাগারে নিক্ষেপ করতে হবে। প্রহরীকে আরও নির্দেশ দিলেন সহদেব ফেরা মাত্র তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে ওসমানের সঙ্গে একত্রে মালদহের কারাগারে পৌঁছে দিতে হবে। মেনকা দেবী একটি পত্র লিখে দেবেন, প্রহরী যেন সেই পত্রটি মালদহের জমিদার মহাশয়ের হাতে তুলে দেয়। সহদেব না ফেরা পর্যন্ত আপাতত গুম ঘরে বন্দি থাকবে ওসমান। সেলাম ঠুকে ওসমানকে হিড়হিড় করে টানতে টানতে প্রহরী নিয়ে চলে গেল গুম ঘরের দিকে। সাজা শুনে ওসমানের তরপানি বন্ধ হয়ে গেছে, মুখখানা সাদা ফ্যাকাশে বর্ণ। মাত্র কটা টাকা বাড়তি উপরই আয়ের আশায় এত বড় শাস্তি পাবে সে ভাবতেই পারেনি। শুনেছে বন্দি দশায় আচার ব্যবহার ভালো রাখলে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত আসামিকে অনেক সময় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেও মুক্তি দেওয়া হয়ে থাকে। সেই আশায় এখন থেকে ভালো হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে মনে ঠিক করে নিল ওসমান। মেনকা দেবী এবার প্রসঙ্গ পরিবর্তন করে থমথমে পরিবেশটা বদলে দিলেন। পণ্ডিত মশাইয়ের দিকে তাকিয়ে জানতে চাইলেন তার পঞ্জিকা কি বলছে। পুরাতন অভ্যেসবশত পণ্ডিত মশাইয়ের কাঁধে ঝোলানো একটি কাপড়ের ঝোলায় সবসময় নবপঞ্জিকা মজুদ থাকে। চশমাটা মুছে নিয়ে পণ্ডিত মশাই পঞ্জিকা খুলে বের করে বললেন, পঞ্জিকাতে লেখা আছে আজকের দিনটি বেশ ভালোই, আর হবে নাই বা কেন? এত প্রাচীন স্বর্ণ মুদ্রা উদ্ধার করা হয়েছে, ভালো দিন তো বটেই। তবে কাঞ্চন আজ একটি গর্হিত অপরাধ করে ফেলেছে, সেটি হলো প্রাণী হত্যা। অবলা প্রাণী সাপকে সরাসরি হত্যা করতে নেই, বিধান আছে সাপকে 3 বার সতর্ক করতে হবে, অন্তত 3 বার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তাতেও যদি ফল না হয় তখন হত্যা করার বিধান রয়েছে। শুধুমাত্র আত্মরক্ষার তাগিদে যে কোনো সময় সাপ হত্যা করা যায়, সেক্ষেত্রে কোনো পাপ হয় না। কাঞ্চনের এই শাস্ত্র লঙ্ঘিত অন্যায় কাজের জন্য ওর জীবনে কালসর্প দোষ দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। মেনকা দেবী কি উদ্দেশ্যে পণ্ডিত মশাইকে পঞ্জিকা দেখতে বলেছিলেন, আর পণ্ডিত মশাই কাঞ্চনের অন্য কী সব দোষ খুঁজে বেড়াচ্ছেন? কাল সর্পদোষ, এটা মেনকা দেবী প্রথমবার শুনলেন। জানতে চাইলেন, কাঞ্চন তো আত্মরক্ষার জন্য সাপটি হত্যা করেছে, তাহলে ওর কাল সর্পদোষ হবে কেন? ভুল শুধরে দিলেন পণ্ডিত মশাই। সাপটি কিন্তু কাঞ্চনকে আক্রমণ করেননি, সুশীলকে আক্রমণ করতে গিয়েছিল। কাঞ্চন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারত। সাপটি কাঞ্চনকে আক্রমণ না করা সত্ত্বেও কাঞ্চন তাকে হত্যা করেছে, তাই আত্মরক্ষার উদ্দেশ্যে প্রাণী হত্যা করা হয়েছে, এটি বলা যাবে না। মা মনসা তার বাহন সাপকে কেউ অবৈধভাবে হত্যা করলে মা মনসা তার প্রতি রুষ্ট হন, তখন কালসর্প দোষ নেমে আসে হত্যাকারীর জীবনে। তবে কালসর্প দোষ কাটানোর বিধান শাস্ত্রে দেওয়া আছে।
মহামায়া উৎকণ্ঠিত, সবকিছু ঠিকঠাক চলছিল, এখন আবার কি একটা নতুন বিপত্তির সৃষ্টি হলো। কালসর্পদোষ কাটানোর জন্য কি করতে হবে, সে যাই করতে হোক না কেন সে করবে। এখন যা কিছু করণীয়, যা কিছু পালনীয়, সে তার বাবার জন্য সে সমস্ত কিছু নিয়ম কানুন পালন করতে প্রস্তুত। পঞ্জিকাটি আরেকবার ভালো করে দেখে নিয়ে পণ্ডিত মশাই আশ্বস্ত করে জানালেন, এত উদ্বিগ্ন হবার কারণ কিছু নেই। আর ঠিক 13 দিন পর নাগপঞ্চমী। শাস্ত্রে বিধান রয়েছে, নাগপঞ্চমীর দিন নিষ্ঠা ভরে দেবী মা মনসার পূজা পাঠ করলে মনসা দেবী তুষ্ট হয়ে কালসর্পদোষ খণ্ডন করেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বছর নাগপঞ্চমীর দিনটি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে, দেবাদিদেব মহাদেবের বার। মা মনসা হলেন মহাদেবের মানস কন্যা, তাই ওই দিন যদি মহাদেবের এবং মা মনসার পুজো একসাথে করা যায় তাহলে কাঞ্চনের আর কোনো ভয় নেই। মেনকা দেবী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই পুজো খুব ধুমধাম করে পালন করা হবে। মা মনসা এবং দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে কোনো খামতি রাখা যাবে না। জমিদার বাড়ি চৌহদ্দির মধ্যে শিব মন্দির রয়েছে, কিন্তু মা মনসার মূর্তি নেই, সেটা ব্যবস্থা করতে হবে। কাঞ্চন তখন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে বলল, মা মনসার মূর্তি সে নিজের হাতে গড়বে। মূর্তি গড়ার কাজ সে 7 থেকে 10 দিনের মধ্যে সম্পন্ন করে ফেলবে। শুনে আশ্বস্ত হলেন মেনকা দেবী, ঘোষণা করলেন, তাহলে ওই দিন পূজা উপলক্ষে পাত পেরে অন্নভোগ খাওয়ানো হবে সমস্ত গ্রামবাসীদের। আর সেদিন আরও 2টি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতে হবে। এই কথাটা মেনকা দেবী বললেন অভিমন্যুর দিকে তাকিয়ে। মনোযোগ সহকারে অভিমন্যু শুনছে মেনকা দেবী কি আদেশ দেন। কিছুক্ষণ সময় নিয়ে মেনকা দেবী জানালেন, অভিমন্যুর প্রথম কাজ সুশীলের পিতা মাতাকে নিমন্ত্রণপত্র পৌঁছে দিয়ে আসা, ওনারা যেন পুজোর আগের দিন জমিদার বাড়িতে পৌঁছে যান। আর দ্বিতীয় কাজটি হলো মহাদেবের পূজার দিন জমিদার বাড়ির নবনিযুক্ত জমিদার হিসেবে কাঞ্চনের অভিষেক। পূর্ণ মর্যাদার সঙ্গে নতুন জমিদারের অভিষেকের জন্য যাবতীয় বন্দোবস্ত অভিমন্যুকে ইতিমধ্যে সেরে ফেলতে হবে। এ বিষয়ে অভিমন্যুর পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না বলে মেনকা দেবী আশা করছেন। ঘাড় নেড়ে জানিয়ে দিল অভিমন্যু, এই দায়িত্ব পালনে তার কোনো অসুবিধা হবে না। মেনকা দেবীর মুখে দেখা দিল মৃদু হাসি। তিনি বললেন, আরেকটি কাজ বাকি রয়ে গেছে, সেই কাজটি মেনকা দেবী এবং কাঞ্চন দুজনে মিলে করবেন। সেটি হলো, সুশীলের পিতা মাতা যখন কৃষ্ণনগরে আসবেন তাদের কাছে মহামায়ার এবং সুশীলের বিবাহের প্রস্তাব দেওয়া। পাত্রপক্ষের কাছে বিবাহের প্রস্তাব কন্যাপক্ষের তরফ থেকে দেওয়া হয়ে থাকে, তাই এই কাজটি তিনি নিজে এবং কাঞ্চন দুজনে সম্মিলিতভাবে করবেন। আর সর্বশেষ কাজটি হলো পণ্ডিত মশাইয়ের পঞ্জিকা দেখে বিবাহের একটি শুভদিন স্থির করা। পণ্ডিত মশাই দেখুন তো, এই বছর শীতকালে বিবাহের শুভদিন কবে আছে? পণ্ডিত মশাই বেশ খানিকক্ষণ পঞ্জিকা ঘেটে জানালেন, আগে আগামী 11ই মাঘ, রবিবার রাত্রি 8:44 মধ্যে, কর্কট সিংহ লগ্নে, সুতহি বুক যোগ বিবাহ। এতক্ষণ চুপচাপ বসেছিল মহামায়া। এবার তার বিয়ের প্রসঙ্গ উঠতে আর বসে থাকতে পারল না। লজ্জায় লাল হয়ে ছুটতে পালিয়ে গেল তার শোবার ঘরে। মহামায়া লজ্জা পেয়ে চলে গেল বলে আপনারা যেন লজ্জা পাবেন না। সপরিবারে কৃষ্ণনগরের জমিদার বাড়িতে আসবেন, নবদম্পতিকে আশীর্বাদ করবেন। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। তারিখ আর সময়টা মনে আছে তো? 11ই মাঘ রাত্রি 8:44। আপনাদের কেমন লাগলো এই পুরো গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে যখন আমি গল্প আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।